আজকের দিনে ইতিহাসকে মূলত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইভাবে উপস্থাপনা করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা জানি ইতিহাসের পাতায় পাতায় লুকিয়ে রয়েছে ডিফারেন্ট শেডস অফ গ্রে। তবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক তথ্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করা হচ্ছে এবং এর পিছনে লুকিয়ে রয়েছে মারাত্মক সব কারণ। এর মধ্যে অধিকাংশটাই রাজনৈতিক এবং যেমনটা ঘটেছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে ঘিরে। কারো কাছে তিনি বাংলার শেষ স্বাধীন নবাব এবং কারো কাছে তিনি এক অত্যাচারী ডিক্টেটর। তবে বাস্তবে কেমন ছিল নবাব সিরাজউদ্দৌলার চরিত্র? এর আগে আমরা সমসাময়িক না হলেও পরবর্তীকালের হিন্দু ঐতিহাসিকদের বিবরণ আপনাদের কাছে তুলে ধরেছি। আজকে আমাদের ইতিহাসের গল্পে আমরা সিরাজউদ্দৌলার সমসাময়িক যারা মুসলমান ঐতিহাসিক ওনাদের বিবরণ তুলে ধরব এবং দেখাবো ওনারা সিরাজউদ্দৌলার চরিত্র সম্পর্কে কীরকম কথা লিখেছেন। তাহলে চলুন আমাদের আজকের আলোচনা আরম্ভ করা যাক। এইখানে একটা কথা শুরুতেই স্পষ্ট করে দেওয়া দরকার, সিরাজউদ্দৌলার চরিত্রকে অযথা গ্লোরিফাই করা বা ওনার চরিত্রকে অকারণে কলঙ্কিত করা এই দুটোর কোনোটাই আমাদের উদ্দেশ্য নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সমসাময়িক ঐতিহাসিক গ্রন্থে সিরাজউদ্দৌলার চরিত্র সম্পর্কে যেসব কথা লেখা হয়েছে সেইগুলোকে তুলে এনে বিশ্লেষণ করা এবং বোঝবার চেষ্টা করা। তৎকালীন ইতিহাস সম্পর্কে যে সমস্ত বই আমরা পাই তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বইগুলি হচ্ছে গোলাম হোসেন খানের লেখা সিয়ার উল মুতাখরিন, গোলাম হোসেন সলিমের লেখা রিয়াজুস সালাতিন এবং তৃতীয় এবং অত্যন্ত কম আলোচিত একটি বই হচ্ছে করম আলীর লেখা মুজফফরনামা। তাহলে চলুন একে একে আমরা আলোচনা শুরু করি। সিরাজউদ্দৌলার সময়কার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক হচ্ছেন গোলাম হোসেন খান এবং ওনার লেখা বইতে তিনি সিরাজউদ্দৌলার চরিত্র সম্পর্কে কট্টর রকমের সমালোচনা করেছেন। সিরাজ সম্পর্কে তিনি কি বলেছেন শুনুন। তিনি বলেছেন, সিরাজউদ্দৌলা একজন অজ্ঞ অর্বাচীন যুবক, যে পাপ পুণ্যের বা ন্যায় অন্যায়ের পার্থক্য করে না, দয়ামায়াহীন উদ্ধত ব্যবহার, রূঢ়ভাষী, হৃদয়হীন, অহংকার ও অজ্ঞতায় যার মাথা বিগড়ে গেছে, যৌবন, ক্ষমতা ও আধিপত্যের নেশায় যে আত্মহারা ইত্যাদি। তবে সিরাজউদ্দৌলা সত্যিই কি এইরকম মানুষ ছিলেন, নাকি গোলাম হোসেন কোনো রকম পার্সোনাল শত্রুতা থেকে সিরাজ সম্পর্কে এইসব গালাগালিগুলো লিখেছেন? তাহলে চলুন এইটা বোঝবার জন্য আমাদের গোলাম হোসেন খানের ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে নেওয়া দরকার। 1749 সাল নাগাদ তিনি শওকত জংয়ের প্রাইভেট টিউটর হিসেবে নিযুক্ত হন এবং পূর্ণিয়া চলে যান। এরপরে 1756 সালের অক্টোবর মাসে যখন সিরাজের সঙ্গে শওকত জংয়ের যুদ্ধ হয় এবং শওকত জং মারা যান, তখনও পর্যন্ত গোলাম হোসেন পূর্ণিয়াতেই রয়েছেন এবং গোড়া থেকেই তিনি সিরাজের অত্যন্ত বিরোধিতা করতেন এবং ইংরেজদের হয়ে কথা বলতেন। যেমনটা বলছেন মুজফফরনামার লেখক করম আলী। তার মতে গোলাম হোসেন গোড়া থেকেই ইংরেজদের ভক্ত হওয়ায় এবং ইংরেজদের হয়ে ওকালতি করতে যাওয়ায় সিরাজউদ্দৌলা ওনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেন এবং পরবর্তীকালে মীর কাসিমের সময় ইংরেজদের বন্ধু হিসেবে এই গোলাম হোসেন অত্যন্ত ধনসম্পদ লাভ করেন এবং এনার পদমর্যাদা এবং প্রভাব অত্যন্ত বেড়ে যায়। অর্থাৎ গোলাম হোসেনের এই অমূলক ইংরেজ প্রীতি এবং পক্ষপাত দুষ্ট কার্যকলাপে একরকম বিরক্ত হয়ে গিয়ে নবাব সিরাজউদ্দৌলা ওনাকে সপরিবারে মুর্শিদাবাদ থেকে বার করে দেন। হয়তো এইসব কারণেই ওনাদের মধ্যে একটা ব্যক্তিগত শত্রুতা গড়ে ওঠে। যাই হোক, এরপরে আমরা দেখি যে সিরাজের ডিসিশন মেকিং এবিলিটি সম্পর্কে গোলাম হোসেন কীরকম কথা বলছেন। তিনি লিখেছেন যে নবাব কারো পরামর্শ গ্রহণ করতেন না কিংবা কারো মতামত জানতে চাইতেন না। তা না হলে তার ছোটোখাটো মন্ত্রী এবং সেনাপতিদের সঙ্গে আলোচনা করে অতি অল্প কথায় ইংরেজদের সঙ্গে বিরোধের নিষ্পত্তি করা যেত, যুদ্ধের কোনো রকম প্রয়োজন হতো না। অর্থাৎ এখানে গোলাম হোসেন সিরাজউদ্দৌলাকে একজন অবিবেচক রূপে তুলে ধরেছেন। তবে এখানে সবচেয়ে মজার যে বিবরণ সেটা হচ্ছে গোলাম হোসেন ইংরেজদের সম্পর্কে কীরকম উচ্চ ধারণা পোষণ করতেন। তিনি বলছেন শুনুন, ইংরেজ জাতি কোনো সঙ্গত কারণ ছাড়া কারো সঙ্গে বিরোধ বাঁধায় না। সম্ভবত কোনো গুরুত্বপূর্ণ কারণে নবাবের সঙ্গে বিরোধ করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না।
অবশ্য এই বিষয়ে আমার কাছে সঠিক কোনো তথ্য নেই, তবে মনে হয় সম্ভবত নবাব শর্ত অনুযায়ী টাকা পয়সা দিতে অনিচ্ছুক ছিলেন এবং অকারণ দেরি করছিলেন। অর্থাৎ এই হচ্ছে গোলাম হোসেনের ইংরেজদের সম্পর্কে এত সুউচ্চ ধারণা। তবে এই বিষয়ে একটা বিশেষ তথ্য আমি পেয়েছি, যেটা এই প্রসঙ্গে বলে নেওয়াটা দরকার। যখন পূর্ণিয়াতে সিরাজের সঙ্গে শওকত জংয়ের যুদ্ধ হলো এবং শওকত জং মারা গেলেন, তখন কিন্তু সিরাজউদ্দৌলা তার সেনাপতি মোহনলালকে স্পষ্ট করে নির্দেশ দিয়েছিলেন যাতে গোলাম হোসেন বা তার পরিবারের কোনো রকম ক্ষতি না হয় এবং তারা যেন সসম্মানে ওই জায়গা ছেড়ে চলে যেতে পারেন। তবে সিরাজের পক্ষ থেকে এতটা মানবিক আচরণ পেয়েও গোলাম হোসেন একবারের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি, বরং তার উল্টোটাই করেছেন। অর্থাৎ সিরাজ সম্পর্কে বেশ কড়া কড়া শব্দ ব্যবহার করে তিনি লিখেছেন। তিনি বলেছেন যে সিরাজের মতো একজন অত্যাচারীর হাত থেকে তিনি ভাগ্যক্রমে নাকি মুক্তি পেয়ে গেছেন। অর্থাৎ ওনার বই থেকে সিরাজের চরিত্র সম্পর্কে যে তথ্যগুলো উঠে আসে, এর মধ্যে কতটা সত্যি বা কতটা গুজব, এইটা আলাদা করা বা ডিফারেন্সিয়েট করাটা আজকের দিনে বেশ মুশকিল বিষয়। এরপরে আসি আর এক ঐতিহাসিক গোলাম হোসেন সেলিম এবং ওনার লেখা বই রিয়াজুস সালাতিন প্রসঙ্গে। এটা এখন বিনামূল্যে ইন্টারনেটে আপনারা পেয়ে যাবেন এবং আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর পিডিএফ এর লিঙ্ক আমি দিয়ে দেব, আপনারা চাইলে এটা ডাউনলোড করে পড়তে পারেন। এই বইটা মূল পার্সিয়ান থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন মৌলভী আব্দুস সালাম। বইটার গোড়াতেই ঈশ্বরের প্রশংসা করার পর লেখক বলেছেন, এই অধম লেখক যার নাম গোলাম হোসেন এবং যার উপাধি সলিম জাইদ পুরি, তাকে ওনার মালিক জর্জ উডনি সাহেব এই গ্রন্থ রচনার নির্দেশ দিয়েছেন। এরপরেই ওই জর্জ উডনি সাহেব সম্পর্কে লেখক এমন এমন প্রশংসামূলক কথা লিখেছেন যা আপনাকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং ওনার লেখাতেও ব্রিটিশ প্রভুদের তোষণ করার জন্য যথেষ্ট মাল মশলা থাকবে, এতে আর আশ্চর্যের কী আছে। এরপরে দেখতে পাবো তিনি লিখেছেন, আলীবর্দীর মৃত্যুর পর ওনার আদরের নাতি সিরাজউদ্দৌলা সিংহাসন দখল করেন। তিনি এমন রূঢ় ব্যবহার করতেন এবং উদ্ধত আচরণ করতেন যা ঈশ্বরের কাছেও অসহ্য বোধ হবে। এবারে সিরাজের কূটনৈতিক স্ট্র্যাটেজি কেমন ছিল এই নিয়ে লেখক বলেছেন, ঘসেটি বেগম সিরাজ বিরোধী হয়ে উঠলে আলীবর্দীর স্ত্রী এবং জগৎ শেঠ সিরাজের হয়ে ডিপ্লোমেসি আরম্ভ করেন এবং এর ফলে ঘসেটি বেগম অনেকটা আশ্বস্ত হন। তবে সিরাজউদ্দৌলা সেই সুযোগে ঘসেটির মতিঝিল প্যালেস আক্রমণ করেন এবং ঘসেটির সমস্ত সম্পত্তি লুট করে নিয়ে চলে আসেন। এরপরে সিরাজউদ্দৌলার চরিত্র সম্পর্কে গোলাম হোসেন সেলিম কি লিখেছেন দেখুন। তিনি বলছেন, সিরাজ এতটাই মাথা গরম প্রকৃতির এবং কটুভাষী লোক ছিলেন যে ওনার নাম শুনলেই সবার বুক ভয়ে কেঁপে উঠত এবং ওনার সেনাপতিরা পর্যন্ত ওনার জন্য অ্যাংজাইটিতে ভুগতেন। তিনি সেই সময়কার সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে নিয়ে প্রতি পদে ব্যঙ্গ বিদ্রুপ করতেন এবং অপমানজনক সমস্ত নামে ডাকতেন। মুখে যা আসতো তাই তিনি নির্দ্বিধায় বলতেন এবং ওনার ভয়ে কেউ প্রতিবাদ পর্যন্ত করার সাহস পেত না। এইবারে দেখুন লেখক ইংরেজদের সম্পর্কে কীরকম প্রশংসা করছেন। তারা কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে এমনই বদ্ধপরিকর যে নিজেদের প্রাণ সংশয় করেও তাতে অবিচল থাকে। মিথ্যাবাদীকে তারা সমাজে বরদাস্ত করে না। তারা উদার, বিশ্বস্ত, সহনশীল ও সম্মানিত ব্যক্তি। প্রতারণা কাকে বলে তা তারা জানে না। সঠতা ব্যাপারটাই তাদের কাছে অজানা। অর্থাৎ গোলাম হোসেন খান যেমন ছিলেন, সেই রকমই ব্রিটিশ প্রভুদেরকে তোষণ করে গিয়েছেন গোলাম হোসেন সেলিম। অর্থাৎ ওনার অ্যাকাউন্ট থেকেও কতটা অথেন্টিক তথ্য আমরা পাচ্ছি, এইটা কিন্তু আজকের দিনে পার করে আনা বেশ মুশকিল। এরপরে দেখা যাক মুজফফরনামা বইতে করম আলী সিরাজউদ্দৌলার চরিত্র সম্পর্কে কীরকম কথা লিখেছেন। আলীবর্দী সিরাজের জন্ম থেকেই তার প্রতি এমন স্নেহান্ধ ছিলেন যে এক মুহূর্তের জন্যও তাকে কাজ ছাড়া করতেন না। তিনি তাকে রাষ্ট্রনীতি, শাসনকার্য ও শাসক অভিজাত জীবনের নানা গুণাবলী শেখাতেন। সিরাজের প্রতি তার স্নেহ এমনই অন্ধ ছিল যে সিরাজের সমস্ত অপকীর্তিকে তিনি যেন দেখেননি বা শোনেননি এমন ভাব করতেন।
সিরাজের চিন্তা ছাড়া তার একটি মুহূর্ত কাটত না। এই স্টেটমেন্টটা ঐতিহাসিকভাবে কিছুটা সত্য হলেও বইটা আগাগোড়া সম্পূর্ণ নির্ভুল নয়, কারণ এতে প্রচুর তথ্যগত এরার্স রয়েছে। করম আলী এই বইটা লিখেছিলেন 1772 সালের পরে, অর্থাৎ ততদিনে পলাশির যুদ্ধের প্রায় 20 বছর কেটে গিয়েছে। করম আলী একসময় ঘোড়াঘাটের ফৌজদার ছিলেন, তবে সেইখানে না থেকে অধিকাংশ সময় তিনি পূর্ণিয়াতে কাটাতেন শওকত জংয়ের কাছে। শওকত জংয়ের মৃত্যুর পর সিরাজউদ্দৌলা তাকে জেলে বন্দি করেন এবং ঘোড়াঘাটের ফৌজদারি থেকে তার চাকরিটা চলে যায়। ব্রিটিশদের প্রতি তার পক্ষপাতিত্ব এবং তাদের চাটুকারিতা এই বক্তব্য থেকে মোটামুটি বোঝা যায়, কারণ করম আলী লিখেছেন, আল্লাহর ইচ্ছা যে ফরাসিরা ইংরেজদের দ্বারা বাংলা থেকে বিতাড়িত হোক। অর্থাৎ সিরাজউদ্দৌলা যেহেতু ফরাসিদেরকে একটু স্নেহ করতেন, তাই ফরাসিদেরকে যাতে বাংলা থেকে তাড়িয়ে দিতে পারে ইংরেজরা, সেই রকম কথা তিনি এই বইতে লিখেছেন। আমাদের এই আলোচনার শেষে একটা কথা আরও একবার মনে করিয়ে দেওয়া দরকার। আমাদের একমাত্র লক্ষ্য সিরাজউদ্দৌলা সম্পর্কে যে সমস্ত ঐতিহাসিক তথ্য বা সূত্র পাওয়া যায় সেইগুলিকে ভালো রকম বিশ্লেষণ করে তার বিচার বিবেচনা করা এবং এর উপরে ভিত্তি করে সিরাজের চরিত্র কেমন ছিল সেইটাকে অ্যানালিসিস করা। এটা মানতে কোনো দ্বিধা নেই যে সিরাজের চরিত্রে বেশ কিছু নৈতিক দুর্বলতা ছিল, তবে এটাও সত্য যে ইংরেজরা সিরাজের চরিত্রকে অযথা কলঙ্কিত করার জন্য এই সমস্ত ঐতিহাসিকদের দিয়ে নানা রকম কথা লিখিয়ে নিয়েছেন। কারণ একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, যখন সিরাজউদ্দৌলা বাংলার নবাব হলেন তখন তার বয়স মাত্র 23 কি 24 বছর। অর্থাৎ এই রকম একটি অপরিণত বুদ্ধি যুবককে আমরা কখনোই আজকের স্ট্যান্ডার্ড অনুযায়ী যাচাই করতে পারি না। এই ছিল আমাদের আজকের ইতিহাসের গল্প, সমকালীন মুসলমান ঐতিহাসিকদের লেখায় সিরাজউদ্দৌলার চরিত্র সম্পর্কে আলোচনা। এই গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাতে পারেন এবং এই গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করতে পারেন। এই রকম ইতিহাসের আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেল দ্য পাবলিক হিস্টোরিয়ানকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের দিন আরও একটি এপিসোডে। ধন্যবাদ।